লাস্ট ক্লাসে প্র্যাকটিস করছি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের উপর। সেটা হচ্ছে যে কিভাবে ক্লাস তৈরি করে, কিভাবে ক্লাসের অবজেক্ট তৈরি করে, কিভাবে ক্লাসের মধ্যে মেথডগুলো আসে, প্রপার্টিগুলো আসে, কিভাবে সেগুলোর মানে অ্যাক্সেস কিভাবে হয় আর কি, কিভাবে অ্যাক্সেস নিতে হয় বা কোন মেথডটা কতটুকুন বাইরে থেকে কিভাবে অ্যাক্সেস পাওয়া যায়, এতটুকুন করা হয়েছিল, তাই না? আপনাদের কাছেও ফাইলটা আছে, আমাদের কাছেও কিন্তু আছে। আমরা যদি দেখি, যদি এভাবে এখান থেকে নাই না, মনিটর নাই 24। আজকে কত, ডে 20 না? প্রজেক্টর ওপেন হয়ে যাবে, সমস্যা নেই। এই যে আমরা প্রপার্টিগুলো পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট করতে পারতেছিলাম, কনস্ট্রাক্টর করতে পারতেছিলাম, তারপরে অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, তিনটা কাজ করতে পারতেছিলাম। তাহলে এটা ছিল আমাদের ক্লাস ফাইল। আর আমাদের ভিউ ফাইলটা কেমন ছিল? ভিউ ফাইলটা ছিল হচ্ছে কোথায়, এই যে ভিউ ফাইল। ভিউ ফাইল থেকে আমরা করবো আর কি। ভিউ ফাইল থেকে আমরা, এটা অ্যাকচুয়ালি বেশি ছোট হয়ে গেছে, যাই হোক এটা আমি নিজেও বুঝতেছি না এখান থেকে। ভিউ ফাইল থেকে কি করছিলাম, রিকোয়ার করা হয়েছিল, তারপর অবজেক্ট তৈরি করে ফাংশনকে কল করা হয়েছিল, তাই না? তাহলে ধরেন আমাদের যে কাজগুলো ছিল, আমরা একটা ক্যালকুলেটর তৈরি করছিলাম না? এই ক্যালকুলেটরটা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেস দিয়ে করার জন্য যতটুকুন নলেজ থাকলে আমরা করতে পারবো ততটুকুন আলোচনা হয়ে গেছে। আমরা যদি একটা ক্যালকুলেটর তৈরি করতে চাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে রুলস, সেই রুলসটা ফলো করে, তার জন্য আমাদের এটা তো মানে হোমওয়ার্ক দেওয়া ছিল। জাভাস্ক্রিপ্ট দিয়ে কি ছিল? আচ্ছা, হ্যাঁ, একটা ফাংশন দিয়ে কোনো কাজ হবে। সো ওই ক্যালকুলেটরটাই ধরেন ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, রেজাল্ট, তাই না? এই ডিজাইনের উপরে এখন এই কাজটাই করতে হবে কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে রুলস, সেই রুলসটা ফলো করে করতে হবে। তাহলে কি হবে, এরকম একটা ডিজাইন তৈরি করব আমরা পিএসপি ফাইলের মধ্যে। দেন এখানে ফর্মের এগুলো তো সাবমিট বাটনের মধ্যে থাকবে, ক্লিক করলে কি হবে, কোন একটা ক্লাসের মধ্যে কোন একটা ফাংশন কল হবে, তাই না? এই কাজটা করেন, এর মধ্যে সবাই চলে আসুক। তারপরে আমরা ইনহেরিটেন্সের কনসেপ্ট নিয়ে কথা বলবো, তারপরে আমরা সরাসরি কোডিং এ চলে যাব। এটা দিয়ে বলেন। আমাদের প্রোগ্রামগুলো করছি পিএসপি, এখন যদি আরো করতে চাই, হ্যাঁ, এখানে কি কোনো ওয়েবসাইট আছে কিনা যেখানে আমরা কোশ্চেনগুলো পাবো? হ্যাঁ, সার্চ দেবেন গুগলে যে পিএসপি এক্সাম্পল। তো আমরা, আমাদেরও তো শিখতে হয়, তাই না? আমরা তো এভাবেই শিখি। সার্চ দিবেন, হিউজ আছে, নতুন নতুন কিছু যখন পাবেন তখন সেটা শেয়ার করবেন। আপনি যদি একা একা জানেন আর যদি একা একা ফুলেন, তাহলে কিন্তু ফুলতে ফুলতে একসময় কি হয়ে যাবেন, রাষ্ট্রে যাবেন। এই জন্য কি করতে হবে, আপনাকে জানতে হবে এবং অন্যকে জানাতে হবে। সো আমরা ডেফিনেটলি ট্রাই করব নতুন কিছু পাইলে, তাই না? সেদিন যেমন একটা ছেলে, একটা বিষয় এটা আমার জানা ছিল না, আমি একটা ছেলের কাছ থেকে শিখে নিলাম। এই যে এখানে একটা ছেলে বসে, সে নাম হচ্ছে কি 23 ব্যাচের, আপনাদের আগের ব্যাচে, ঠিক আছে? সেটা হচ্ছে যে এই জাভাস্ক্রিপ্ট দিয়ে যে ক্যালকুলেটর তৈরি করে, আমরা কি করি, বারবার যোগ বিয়োগ গুণ ভাগ করি না? ওইটাকে মাঝখানে যে অপারেটর বসাই, অপারেটরটাকেও ভেরিয়েবলাইজ করা যায়। জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন ছিল যার নাম হচ্ছে ইভ্যাল, এই ফাংশন দিয়ে কাজটা করা যায়। এটা আমার জানা ছিল না।
পরে ওই ছেলেটা অনেকক্ষণ ও আমার বলতেছে স্যার এটা কেমনি, এটা আমি কেমনি করবো। আমি বললাম যে এটা করবেন এমনি, তাহলে আপনি চেষ্টা করেন, এটা আমার জানা নাই কেমনি করে, থাকতেও পারে নাও থাকতে পারে। তো ও প্রায় 45 মিনিট পরে বলতেছে স্যার একটা ফাংশন আছে যেটা যেটা করা যায় দেখেন। পরে দেখলাম, পরে ওর কাছ থেকে শিখে আমি সবাই বলে দিলাম বিল্ট ইন ফাংশন। হ্যাঁ, এটা আমার জানা ছিল না জাভাস্ক্রিপ্টে। সেরকম জানতে হবে এবং বলতে হবে, ঠিক আছে? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সব জানে, সবকিছুই জানে। আছে দুইজন, একজন হচ্ছে ফেরেশতা আর একজন হচ্ছে শয়তান। এবং আমার একজন বলতেছিল যে আমার কোনো দোষ নাই, তো বলতেছে যে দোষ নাই এরকম লোক হচ্ছে দুইজন আছে, একজন হচ্ছে ফেরেশতা আর একজন হচ্ছে শয়তান। এদের কোনো ভুল নাই। শয়তানও ঠিক মতো কাজ করতেছে, তার ফেরেশতাও ঠিক মতো কাজ করতেছে। মানুষ যে তার ভুল হবেই, তার লিমিটেশন থাকবেই। সো আমরা এটা করে ফেলি। 15 মিনিট সময় দিলাম। আচ্ছা, আমি একটু চেষ্টা করে দেখি হয় কিনা আপনাদের সাথে সাথে। হয়ে গেছে না? গুড, একজন করে ফেলছে। প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন কয়টা ফাংশন দিয়ে করছেন? একটা ফাংশন দিয়ে করছেন। গুড। যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, তাই না? এই জিনিসটাই আমরা ফর্মের মধ্যে আছে। ফর্মের অ্যাকশন মেথড দিয়ে দিচ্ছি। অ্যাকশন বলে দিলাম ব্ল্যাঙ্ক, মেথড তো পোস্টই দিয়ে দিলাম। এবার আমরা ব্রাউজারের থ্রুতে প্রোগ্রামটা রান করব। লোকাল হোস্ট 24 ডে 20, তাই না? এটা হচ্ছে আমাদের আউটপুট। সো আমাদের টার্গেট হচ্ছে এখানে আমরা একটা নাম্বার দিবে ইউজার, এখানে একটা নাম্বার দিবে, প্লাসে ক্লিক করলে প্লাস, মাইনাসে ক্লিক করলে মাইনাস, এভাবে হয়ে যাবে আর কি। এখন আমরা সো কি করতে হবে, আমাদের একটা ক্লাস নিয়ে কাজ করতে হবে, তাই না? আমাদের ভিউটা রেডি, এবার আমরা ফাংশনটা করব। সো আমরা একটা পিএসপি ক্লাস নিয়ে নিচ্ছি।
ক্যালকুলেটর নামে ক্লাসের নামটা ক্যাপিটালাইজ করে দিতে হয়। এবার এখানে কাজগুলো হবে, আমাদের কোনো স্ট্রাকচার দরকার নাই এই কাজটার জন্য, আমাদের শুধু একটা পাবলিক ফাংশন লিখলেই হবে। বললাম মাই ক্যালকুলেটর, তাহলে মাই ক্যালকুলেটরের মধ্যে এসে আমরা কাজগুলো করবো আর কি। সো এই ফাংশনটার মধ্যে কাজগুলো হবে, এই ফাংশনটা আমাকে ভিউ ফাইল থেকে কল করতে হবে। সো কল করার জন্য প্রথমে কি করতে হয়, রিকোয়ার করতে হবে, ক্লাসটাকে রিকোয়ার করলাম, এবার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, obj_calculator equal to new calculator। সো আমরা কি করলাম, ক্যালকুলেটর ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে ফেললাম। এবার এই অবজেক্টটা ধরে আমরা ক্যালকুলেটর ক্লাসের যে মাই ক্যালকুলেটর একটা পাবলিক ফাংশন, সেটাকে আমরা পেয়ে যাচ্ছি। সো ফাংশনটাকে কল করলাম, কল করার সময় আমরা পোস্টটাকে পাঠিয়ে দিব। এখন হ্যাঁ, এখানে এটা জাস্ট একটা ভেরিয়েবল, এটা যে কোনো কিছু হতে পারে। ওবিজে দেওয়ার মানে হচ্ছে জিনিসটা একটু মিনিংফুল করা হচ্ছে আর কি, অবজেক্ট ক্যালকুলেটর। এখন এই কাজগুলো কখন হবে, যখন সাবমিট বাটনে ক্লিক হবে। সো $&_post এর মধ্যে যখন বাটন পাবে, if is set, তখনই কাজগুলো হবে। যেহেতু ফাংশনটা কল করার সময় আমরা পোস্ট পাঠাচ্ছি, সো ফাংশন ডেফিনেশনে এসে আমাকে পোস্টটাকে আমরা একটা ভেরিয়েবলে রিসিভ করলাম। এবার এখান থেকে আমরা এই ভেরিয়েবলটা থেকে আমরা ভ্যালুগুলোকে বের করব। ডেটা ফার্স্ট নাম্বার, এটাকে নিয়ে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই। $and ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার, আরেকটা হচ্ছে বাটন। নিয়ে নিলাম। এবার আমরা চিরাচরিত সুইচ ইউজ করব। সুইচের মধ্যে আমরা বাটনটা পাঠিয়ে দিচ্ছি। কেস কি হতে পারে, কেস হতে পারে প্লাস। প্লাস যদি হয় তাহলে কি করবে সে, রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে ফার্স্ট নাম্বারের সাথে সেকেন্ড নাম্বার যোগ করবে, তারপরে একটা ব্রেক দিয়ে দিবে। সো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ।
ভাগশেষ, এবং সুইচের বাইরে এসে আমরা কি করব, রিটার্ন করে দিব রেজাল্টকে। অবশ্যই ঈদের পরে আজকে প্রথম। জুনায়েদ আপনার ফ্রেন্ড কই? একসাথে থাকেন না? ঠিক আছে, জান। হ্যাঁ, হয় নাই? রিটার্ন করেন রেজাল্টটাকে, সুইচ যেখানে শেষ হচ্ছে তার বাইরে। এবার ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে সেটা রিসিভ হয় কোথায়? যেখানে ফাংশনের ডেফিনেশন। নিচে কিছু লিখি না আর, তাহলে রিটার্ন করছি। তাহলে ওখান থেকে আমরা রিটার্ন করলাম রেজাল্টটাকে। সো রেজাল্টটা রিসিভ হবে কোথায়? আমাদের ভিউ ফাইলে এসে যেখানে ফাংশনটা কল হচ্ছিল এখানে আমরা এটাকে রিসিভ করলাম।
এবার রেজাল্টটাকে রিটার্ন করব কোথায়, আউটপুট দেখাবো কোথায়, এই হ্যাঁ এখানে এসে ভ্যালুতে আমরা বসিয়ে দিতে পারি পিএসপি সাইনের মধ্যে ইকো করে দিতে পারি রেজাল্ট। ছোট একটা গন্ডগোল বাঁচবে, কারণ যখন প্রথমবার আমরা এই পেজের মধ্যে আসব, হ্যাঁ এখানে কল হবে, এর ভিতরে তো যাবে না, কন্ডিশন ফলস, ভিতরে ঢুকবে না। সো রেজাল্ট ভেরিয়েবলটাকে কি দেখাবে, আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাবে। সো অনেকভাবে কল দিয়ে দিতে পারি, অথবা আমরা এখানে এসে ধরেন সবার উপরে রেজাল্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, যার মধ্যে কিছুই নেই, ফাঁকা। কাজটা হয়ে যাওয়ার কথা আমাদের, চেক করি এবার। এখানে দিলাম 12 23, যোগ হচ্ছে, যোগ বিয়োগ গুণ ভাগ সবই হবে আর কি। save student.
আমরা এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রসিডিউরটা ফলো করে রিক্রুটিংটা প্র্যাকটিস করব, তারপরে আমরা প্রজেক্টে ঢুকে যাব। সো হয়তো নেক্সট ক্লাস আজকে 20 নাম্বার না 21-22 নাম্বার ক্লাস থেকে আমরা প্রজেক্ট শুরু করব, সেটা হচ্ছে বুধবার। এবং বিআই টিম থেকে একটা ঘোষণা আসতে পারে আপনাদের, সো সেটা তখন দেখবেন। বুধবার থেকে হয়তো ক্লাসে কিছুটাই হতে পারে আর কি, সেটা এখনো বলতে পারতেছি না। বিআই টিম আগে বলুক তারপর বলবো, মানে আমাদের ম্যানেজমেন্ট থেকে আগে বলুক তারপরে বলবো আর কি। হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। ওকে, ক্যালকুলেটর কি কাজ করে? কজনে করে না দেখি তো, হাত তোলেন তো। আর সবার করতেছে কি কোন? আচ্ছা, যোগ। সো আমরা ভিডিওতে আছে, আমরা দেখে নিব, বা ব্রেক টাইমে যাদের হুঁশি তাদের কাছে ঠিক করে নিয়ে নেব। এখন আমরা সবাই একটা ফাইল নিচ্ছি, পিএসপি ফাইল, এর নাম দিচ্ছি অ্যাড স্টুডেন্ট। সো নতুন ভাবে কাজটা শুরু করেন আবার, কেমন? ক্যালকুলেটর ভুলে যান। add student.php নামক একটা ফাইল নিয়ে নিলাম। টেক্সট এরিয়া দিয়ে শুরু করলাম, টেক্সট এরিয়া দিয়ে শেষ করলাম। ফোন নাম্বার, নাম্বার, ফোন নাম্বারের পরে থাকবে হচ্ছে একটা সাবমিট বাটন থাকবে। বাটন সেভ স্টুডেন্ট বলে দিলাম।
আচ্ছা, এখানে যারা আছেন এদের মধ্যে কেউ এই পল্টন যে বিএমই ভবন আছে চেনেন? এটা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এই মার্কেটটা বন্ধ শনিবার খোলা থাকে না? না, কবে খোলা থাকে জানি না। এই পল্টনে না, ওটা ওখানে কোথায় এটা বলেন তো, লোকেশনটা কোথায়? প্রেস ক্লাবের অপোজিটে না? হ্যাঁ, শুক্রবার তাই না? হ্যাঁ, আমি সেতটুকু জানি। ওইটাই আজকে তো খোলা মনে হয়, আজকে খোলা, এবং মার্কেট তো 8টা পর্যন্ত খোলা রাত। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে কোডিংটা করেন। এটা কাজটা যদি বুঝে করতে পারেন তাহলে ফ্রেমওয়ার্কটা অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য। টাইপ যে করতেছেন, কি টাইপ করতেছেন, কি হইতেছে, এটা যদি না বুঝে করেন তাহলে কি হবে জানেন? জানেন না? আচ্ছা, বলে দেই। আপনারা 3D এর ছবি দেখছেন না? ওই যে চাতুর একটা ভাষণ দেয়, চমৎকার কি হয়ে যাবে। সো কোনো কিছু না বুঝে পড়লে কিন্তু এরকমই হবে, বুঝতে পারছেন? সো যাই করেন সাবধান, বুঝে শুনে করেন। ডিজাইনটা হয়ে যাওয়ার কথা আমাদের। add student.php আমরা এরকম দেখতে পাচ্ছি। আমরা একটা সুন্দর করি, একটা মেনু দেই, কারণ 4টা কাজ করব তো। সো ফর্মের উপরে আমরা ধরেন একজন HR ম্যানেজারকে নিয়ে আসেন। এই লাইটটা কি একাই বন্ধ হচ্ছে, একাই চালু হচ্ছে? এ তো প্রবলেম। add student view student আমরা এভাবে করে দিলাম। এবার আমি একটা চেক করি, এরকম চলে আসছে অ্যাড স্টুডেন্ট ভিউ স্টুডেন্ট। মাঝখানে একটু জায়গা দিয়ে দরকার, তো আমরা এভাবে একটু ডিজাইন করে দিলাম।
একটু দূরত্ব দিয়ে দিলাম দুজনকে, অ্যাড স্টুডেন্ট, ভিউ স্টুডেন্ট। সৌন্দর্যের কোনো শেষ নাই, সো ডিজাইনেরও কোনো শেষ নাই। আমি বিগত 1 বছর ধরে একটা ওয়েবসাইটে ডিজাইন করতেছি, এখনো শেষ হয়নি। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে আজকে যেটা করি খুব ভালো লাগে, রাতে জোশ হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠি যে না ভালো লাগতেছে না, এরকম হলে মনে ভালো হতো, আবার করলাম। হ্যাঁ, এটা নতুন নতুন প্রত্যেকদিন রাত্রে পড়াশোনা করি, একটা করে জিনিস শিখি, নতুন শিখি, তো শিখার পর ওটা অ্যাপ্লাই করি, বাহ তাতে এটা দিতে হবে নতুন জিনিস। টার্গেট হচ্ছে একটাই, প্রত্যেকদিন মিনিমাম রাত্রে ঘুমানোর আগে যেন একটা জিনিস বলতে পারে যে আজকে এই জিনিসটা নতুন শিখছি, এটা হচ্ছে আমার টার্গেট। রাত্রে ঘুমানোর সময় যেন অ্যাটলিস্ট বলতে পারে যে না আজকে আমি এই জিনিসটা নতুন শিখছি। একটু কন্টিনিউ করে যান, দেখবেন হয়ে যাবে 30 দিনে 30টা, 1 বছরে কতগুলো হয়ে যাবে? 360টা। এবার যদি 5 বছর করেন কত হয়ে যাবে? আপনি যখন শেখা শুরু করবেন তখন আপনি বুঝবেন একটা জিনিস যে আপনি আসলে কিছুই জানেন না। আপনি যখন ফিল করতে পারবেন আপনি কিছুই জানেন না, তখন আপনি বুঝবেন যে আপনি শেখা শুরু করছেন। এটা আমার কথা না, এটা শফিউল আলম স্যারের কথা। তাহলে আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই, এই ধরনের একটা আউটপুট দেখতে পাচ্ছি, অ্যাড স্টুডেন্ট ফর্ম। এখন টার্গেট হচ্ছে যে এখানে আমরা সব ফর্ম ফিল আপ করে সেভ বাটনে ক্লিক করলেই ইনফরমেশনগুলো সেভ হবে, তাই না? সো একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে, একটা টেবিল ক্রিয়েট করতে হবে। সো আপনাদের মেশিনগুলোতে এই নামে টেবিল থাকতে পারে। আমরা তো বলছিলাম যে সবাই একটা প্রজেক্ট ওপেন করে নেন, সো একটা ডেটাবেস ক্রিয়েট করেন নতুন করে। db_OOP SCIP PSP 24। UTF-8 General CI। হ্যাঁ বিভাগ, কি অবস্থা, কি করছ? একটা টেবিল তৈরি করব ডেটাবেজের মধ্যে। সো টেবিলের নাম দিচ্ছি tbl_student। কলাম হবে কয়টা বলেন তো? এটার জন্য 5টা কলাম হবে। একটা হবে আইডি। প্রত্যেকটা টেবিলের মধ্যেই ইউজার যতগুলো ইনপুট ফিল্ড দিবে তার চাইতে একটা মিনিমাম একটা বেশি হবে, ম্যাক্সিমাম অনেকগুলাই হতে পারে, বাট মিনিমাম একটা বেশি হবে কি ফিল্ড, ডেটাবেজের টেবিলের ফিল্ডের না একটা বেশি হবে। কারণ হচ্ছে কি প্রত্যেকটা টেবিলের একটা রো একটা কলাম আমাকে রাখতে হবে যেটা কখনোই ডুপ্লিকেট হবে না, সেটাকে আমরা প্রাইমারি কি বলতে পারি। সো স্টুডেন্ট আইডি, টেবিলের কলামের নাম আর ইনপুট ফিল্ডের নাম অলওয়েজ সেম দিবেন। স্টুডেন্ট নেমের এখানে সো আমরা ফর্ম থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এই প্র্যাকটিসটাই সিনিয়র আমাদের করতে বলে। হ্যাঁ
ওহো হ্যাঁ হ্যাঁ, এটা নেম দিয়ে লাগবে তো, অ্যাড্রেস। হ্যাঁ রাইট, সেটা ভুল করছি আমি। তাই না, ফোন নাম্বার, কলামে নামগুলো দিয়ে দিলাম। এবার কলামে যে ধরনের ডেটা যাবে তার উপর বেস করে তার টাইপটা ঠিক করে দিচ্ছি। স্টুডেন্ট আইডি ইন্টিজার বললাম 5, স্টুডেন্ট নেম ভার্কার বলে দিলাম 100, ইমেল অ্যাড্রেস ভার্কার 256, অ্যাড্রেসটা বলে দিলাম টেক্সট। যখন কোনো একটা ইনপুট ফিল্ডে, যখন কোনো একটা টেবিলের কলামের টাইপ হবে টেক্সট, তার ভ্যালু দিতে হয় না। আর ফোন নাম্বারটা ভার্কার বলে দিব না ইন্টিজার বলে দিব? কেন? ঠিক আছে, তাহলে এখন আরেকটা সাথে সাথে বলতে হবে যে এই ফোন নাম্বার দিয়ে যে সংখ্যাটা আসবে সেটা দিয়ে আমরা কোনো ক্যালকুলেশনে যাব না। ক্যালকুলেশনে যদি হতো তাহলে কি করা লাগতো? তখন কিন্তু ভার্কার দিলে হবে না। ক্যালকুলেশন অথবা যদি কোনো টেবিলকে কুয়েরির মাধ্যমে সর্টিং করতে চান সেক্ষেত্রে ভার্কার দিলে হবে না। টেক্সটের ক্ষেত্রে লেন দিতে হয় না। ফোন নাম্বার এখানে বলে দিলাম 20। স্টুডেন্ট আইডি ইন্ডেক্সটা আমরা কি করে দিব? প্রাইমারি এবং অটো ইনক্রিমেন্ট। আমাদের আগের ব্যাচের একটা ছেলে সবগুলো ফিল্ডে অটো ইনক্রিমেন্ট করে দিছে, বুঝছেন? সবগুলো ফিল্ড কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। আমরা ওনার নাম দিছি অটো ইনক্রিমেন্ট, ঠিক আছে, অটো ইনক্রিমেন্ট নাম দেওয়া হয়েছে। মানে তার প্রবলেম ডাটাবেজে ডেটা সেভ হচ্ছে না, কেমন? কেউ সেটা ভুল ধরতে পারতেছে না, সব শেষে আমাকে ডাকছে, আমিও ঠিক করতে পারতেছি না। অনেকক্ষণ পর ভাবলাম যে দেখি এর কলাম ডেটাবেসটা কি করছে, দেখি কোডিং এ কোনো ভুল নাই, সব ঠিক আছে। তো পরে দেখছি সবগুলো ফিল্ড অটো ইনক্রিমেন্ট দিয়ে রাখছে। মেজাজটা যে কি পরিমাণ খারাপ হয়ে গেছিল তখন। অটো ইনক্রিমেন্ট কিন্তু একটা হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা কি দিয়ে দিব? সেভ। আমাদের টেবিল রেডি, আমাদের ডেটাবেস রেডি, আমাদের টেবিলটাও রেডি। সো টেবিল তৈরি করার পর টেবিলে ক্লিক করে স্ট্রাকচারে গিয়ে দেখতে হয় যে আমরা কি করলাম আর কি হইলো। সো স্টুডেন্ট আইডি বলা হচ্ছে ইন্টিজার 5, অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি কি, নেম ভার্কার, অ্যাড্রেস টেক্সট, ফোন নাম্বার ভার্কার। সো আমরা যেভাবে কনফিগারেশন করতে চেয়েছিলাম সেভাবে কিন্তু বিষয়টা তৈরি হয়ে গেছে। সো আমাদের কাজটা রেডি। আমাদের ইনফরমেশনগুলো যেখানে আসবে, যেখান থেকে আসবে, ইনফরমেশনগুলো যেখান থেকে আসবে সে জায়গাটা আমাদের রেডি। ইনফরমেশনগুলো যেখানে যাবে সেটাও আমাদের রেডি। সো আমাদের সোর্সও রেডি, আমাদের রেডি কি ডেস্টিনেশনটাও কিন্তু রেডি। এখন শুধু আমাদেরকে মাঝখানে কি লাগবে? একজন দালাল লাগবে। দালাল লাগবে না? সেই দালালটাই হচ্ছে কি পিএসপি। ভেরি সিম্পল, তাই না? সো নাইস। তাহলে আমরা এবার এই একজনের কাছ থেকে কিছু জিনিস নিয়ে আরেকজনের কাছে দিয়ে আসবো। আপনি যদি এভাবে জিনিসটা চিন্তা করেন তাহলে আলটিমেটলি পিএসপি একটা কি ভেরি সিম্পল। এখানে কিছু জিনিস একজন দিবে, সেই জিনিসগুলো আপনি নিয়ে কোথায় রাখবেন? এখানে রাখবেন। সো নেয়ার জায়গাও রেডি, দেয়ার জায়গাও, রাখার জায়গাও রেডি। এবার আমরা যাই ওনার কাছে। সো ফর্মের অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক, তার মানে ঘটনাটা উনি এখান থেকেই ঘটনা শুরু করবে। সো পিএসপি, সো সব ঘটনাই ঘটাবে, সব মানে একটা ইয়ে রাখতে হবে, তাই না? সেট রাখতে হবে, কারণ উনি তো ভদ্রলোক, উনি তো বাঙালি না, যা বলবেন তাই করবে।
এই জন্য বলে দিলেন যে ভাই আমার অর্ডার না আসা পর্যন্ত তুমি কোনো কাজ করো না। এখানে কি করব, রিকোয়ারিং করতে হবে। সো রিকোয়ারিং করব কোনো একটা ক্লাসকে। সো আমাদের একটা ক্লাস তৈরি করে নিই, কেমন? আমরা একটা পিএসপি ক্লাস তৈরি করব। বলেন তো ক্লাসটা কি হবে? ক্লাসের নাম হবে সেভ ইনফো। শুধু স্টুডেন্ট হবে? কি বলেন এগুলা? আপনার নেমিং কনসেপ্ট তো খুবই খারাপ। আর সেভ স্টুডেন্ট ইনফো হবে ফাংশনের নাম। ক্লাসের নামটা কি হবে? শুধু স্টুডেন্ট দিলে এনাফ, মানে এটাই পারফেক্ট। আপনি যদি ক্যাটাগরি করতে চান ক্লাসের নাম হবে ক্যাটাগরি, আপনি যদি ব্লগ রাখতে চান ক্লাসের নাম হবে ব্লগ। প্রত্যেকটা অবজেক্টকে ম্যানেজ করার, মানে প্রত্যেকটা আইটেমকে ম্যানেজ করার জন্য একটা অবজেক্ট তৈরি করতে হয়, ক্লাস তৈরি করতে হয় আর কি। সো স্টুডেন্ট ক্লাস তৈরি করে নিচ্ছি আমরা। এখানে একটা পাবলিক ফাংশন দিয়ে দিচ্ছি, সেভ স্টুডেন্ট। না, প্রোটেক্টেড ইউজ করলে আমরা ভিউ ফাইল থেকে এটাকে কিভাবে নিব? প্রোটেক্টেড আমি এই ফাংশনগুলোকে কল করব কোথা থেকে? ভিউ ফাইল থেকে না? ভিউ ফাইল থেকে কি প্রোটেক্টেড পাওয়া যায় ক্লাসের? শুধু পাবলিক গুলো পাওয়া যায়, তাই না? মেথড বা প্রপার্টি যাই হোক একটা ক্লাসের, সেটা যদি আমি একটা ভিউ ফাইল থেকে চাই, শুধুমাত্র পাবলিক মেথড গুলোই আমরা পাবো। প্রোটেক্টেড গুলো চাইল্ড পায়, তাই না? প্রাইভেটটা তো শুধু আমি নিজেই, আমার পৈতৃক মানে প্রাইভেট জিনিস। জি, তাহলে এবার রিকোয়ার করব কাকে? আমরা স্টুডেন্ট ক্লাসকে রিকোয়ার করলাম। রিকোয়ার করার পর আমরা স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। শুন ভাই, আসসালামু আলাইকুম। এই আসতে শুনলেই তো আর আধা ঘন্টা পর বেরোবো। আচ্ছা, রিকোয়ার করার পর কি করতে হবে? রিকোয়ার করার পর আমরা ওবিজে নিউ পার্থক্যটা হচ্ছে রিকোয়ার এর মানে হচ্ছে অলওয়েজ কানেক্টেড থাকবে, আর রিকোয়ার ওয়ান্স মানে যখন দরকার তখন কানেক্টেড হবে। এটাই হচ্ছে বেসিক পার্থক্য। হ্যাঁ, ইনক্লুড আর রিকোয়ার মধ্যে পার্থক্য কি না? ইনক্লুড যখন ধরেন একটা ফাইল, আমি একটা ফাইলের সাথে আর একটা পিএসপি একটা ফাইলের সাথে আর একটা পিএসপি ফাইল কানেক্টেড করব, তখন আমাকে দুটো সিনট্যাক্স ইউজ করতে হয়, আদার ইনক্লুড আর রিকোয়ার, তাই না? আমি যখন রিকোয়ার ইউজ করব, রিকোয়ার ইউজ করা হয় ওই ফাইলের সাথেই যে ফাইলে কোনো পিএসপি ছাড়া অন্য কোনো কিছু কোড থাকবে না। HTML, জাভাস্ক্রিপ্ট, CSS এগুলো কোনো কোড থাকবে না, শুধুমাত্র পিএসপির কোড থাকবে। ওই সমস্ত পিএসপি ফাইলকে কানেক্ট করতে গেলে আমরা রিকোয়ার ইউজ করব। আর ইনক্লুড ইউজ করব কখন? যেখানে HTML, PHP সব থাকবে। যেমন ধরেন এই OPP_cal এই ফাইলটার মধ্যে কি কি কোড আছে? HTML আছে, আর এই ফাইলটার সাথে যদি আমি এই ফাইলটা কানেক্ট করতে চাই তাহলে আমি ইউজ করব কি? ইনক্লুড। বেসিক্যালি দুইটার কাজে, আপনি যদি এটা না করেন তাও হবে, সমস্যা না। আমি এখানে রিকোয়ার ইউজ না ইনক্লুড ইউজ করলে হইতো। আমি এখন সাধারণত যে ক্লাসের সাথে ক্লাস ফাইলগুলো কিভাবে থাকে? রিকোয়ার করা থাকে, আর HTML ফাইলগুলো কি করা হয়? ইনক্লুড করা হয়। এবার আমরা
অবজেক্ট ধরে কল করব, obj_student ধরে আমরা দেখেন সেভ স্টুডেন্ট সিলেক্ট অল স্টুডেন্ট দুটাই পাচ্ছি কিন্তু। তাহলে আমরা কাকে কল করব? সেভ অল স্টুডেন্ট ইনফো, সেভ স্টুডেন্ট ইনফো এটাকে কল করলাম। আর যেগুলো সেভ করবে এগুলো কোথায় আছে? পোস্টের মধ্যে আছে। সো প্যারামিটার দিয়ে দিচ্ছি পোস্টকে। তাহলে আমরা এই কাজটুকু করতে পারতেছি। এখন ফাংশনের ডেফিনেশনে এসে আমরা ওই পোস্টকে রিসিভ করতে হবে। সো ডেটা লিখে দিলাম, ডেটা লিখে দিলাম। এখন কি করা যেতে পারে বলেন তো? ডেটাবেস কানেক্ট করতে হবে, তারপরে ডেটাবেস সিলেক্ট করতে হবে, তাই না? ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড হতে হবে। এরপরে ডেটাবেস সার্ভারের মধ্যে অনেকগুলো ডেটাবেস থাকতে পারে। আমরা যে ডেটাবেস নিয়ে কাজ করব সেই ডেটাবেসটা সিলেক্ট করতে হবে। এখন সেভ স্টুডেন্ট এই ফাংশনের মাধ্যমে ডেটাগুলো সেভ হবে, এই ফাংশনের মাধ্যমে ডেটাগুলো তুলে নিয়ে আসবো আমরা। তাহলে প্রত্যেকটা ফাংশনের মধ্যেই কিন্তু ডেটাবেসের কাজ আছে, তাই না? তাহলে এখান থেকে এখানেও আমাকে ডেটাবেসে কানেকশন দিতে হবে, এখানেও দিতে হবে, তাই না? সো এইভাবে না করে আমরা এমন কোনো জায়গায় দিতে পারি না যে এক জায়গায় দিলে সবাই পাবে। কনস্ট্রাক্টর, প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা স্টার্টিং ফাংশন থাকে, ক্লাসের ইনিশিয়ালাইজার ফাংশন বলে, তাই না? বলছিলাম কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর ফাংশনটাকে কিভাবে ভিউ ফাইল থেকে কল করে বলেন তো? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে শুনেন কি আমি কি বললাম। ধরেন এখানে একটা কনস্ট্রাক্টর ফাংশন দেখলাম, কিভাবে লেখে? দুইটা আন্ডারস্কোর দিলেই পাওয়া যায় না? এই যে কনস্ট্রাক্টর একটা ফাংশন দেখলাম। এবার এই সেভ স্টুডেন্ট ইনফো এই ফাংশনটাকে তো আমরা এখান থেকে কল করলাম, তাহলে কনস্ট্রাক্টরে কিভাবে কল করব? কিভাবে কল করব বলেন? আপনি বলতে পারবেন? আপনারা তিনজন তো কোনো কথাই বলেন না, ঘটনাটা কি বলেন তো? মেয়েরা তো বেশি কথা বলে ছেলেদের চাইতে আমার জানা মতে। আচ্ছা, কিভাবে কল হচ্ছে ফাংশন, মানে কনস্ট্রাক্টর কিভাবে কল হবে? যখন আমরা দেখেন কিভাবে কল হয়, হ্যাঁ একটু দেখে নেন। ধরেন আমরা এই ফাংশনটাকে কল করলাম না, আমরা কোনো ফাংশনকে কল করছি, এখন অফ করে দিছি, তাই না? অফ করে দিছি, ফাংশনটা কিন্তু কল হয় নাই, শুধুমাত্র আমি এই ক্লাসের অবজেক্টটা তৈরি করছি। এবার যদি কনস্ট্রাক্টরের মধ্যে আমরা সিম্পলি একটা ইকো করে দেই, অবজেক্ট তৈরি করার সাথে সাথে। হ্যাঁ মা, হ্যালো, তবে ইকো হ্যালো লিখে দিলাম। এখন আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে যে এই কনস্ট্রাক্টর ফাংশন আমরা কিভাবে কল করব কোনো একটা ক্লাসের। এর অ্যান্সার হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন কি কখনোই কল করতে হয় না, ঠিক আছে? যখন আপনাকে কেউ বলবে যে ক্লাসের মধ্যে যে কনস্ট্রাক্টর ফাংশন থাকে সেই কনস্ট্রাক্টর ফাংশনকে ভিউ ফাইল থেকে আমরা কিভাবে কল করতে পারি, এই ধরনের কোশ্চেন করবে। তার মানে আপনি বুঝবেন যে না কিভাবে কল করতে পারি, তার মানে কল করা যায়। তখন আপনাকে অ্যান্সার দিতে হবে কি, কনস্ট্রাক্টর ফাংশনকে ভিউ ফাইল থেকে কল করতে হয় না, কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়ে যায়, তাই না? সারাদা হাসতেছেন কেন? কার? আচ্ছা, এখন আমরা যে কথাটা বললাম যে কনস্ট্রাক্টর ফাংশনকে ভিউ ফাইল থেকে কল করতে হয় না, এই কথাটা কি সত্যি? কিভাবে বুঝলেন সত্যি? দেখেন আমরা এই যে কি করলাম, এই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, তাই না?
এবং এই প্রথমে স্টুডেন্ট ক্লাস থেকে যে ফাইলটার মধ্যে আছে এই স্টুডেন্ট ক্লাসটা যে ফাইলের মধ্যে আছে সেই ফাইলের নাম কি বলেন তো? স্টুডেন্ট না, এই যে student.php। প্রথমে ভি ফাইলের সাথে ওই ফাইলটাকে রিকোয়ার করলাম, রিকোয়ার করার পর এই লাইনটার মাধ্যমে আমরা স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। তো অবজেক্টের নাম কি? obj_student, তাই না? এই ভেরিয়েবলটার মধ্যেই তো অবজেক্টটা পারমিশনটা আছে, এই ক্লাসের পারমিশনটা এই ভেরিয়েবলটার মধ্যে আছে। আর এটা হচ্ছে কি কিওয়ার্ড। সো কোনো একটা ক্লাসে পারমিশন তৈরি করার সাথে সাথেই ওই ক্লাসের কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি রান হয়ে যায়। তাহলে যদি কথা সেটাই হয়, তাহলে আমরা যখনই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম এখানে, তাহলে কি কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি রান হয়ে যাওয়ার কথা। আর এই ফাংশনটা যদি রান হয়ে যায় তাহলে এর মধ্যে কি আছে? হ্যালো, এটা দেখাবে। এখানে যদি আমরা চেক করে দেখেন, অ্যাড স্টুডেন্টটা দিলাম, দেখাচ্ছে? দেখাচ্ছে না। কারণ কি বলেন? কারণ এই কোডগুলো এক্সিকিউট হবে কখন? এখানে বাটনে প্রেস করলে, তাই না? এখানে দেখেন রিকোয়ার করছি এবং অবজেক্ট তৈরি করছি, এই কাজটা করা হয়েছে কখন? এই যে সেট পোস্ট, তাই না? এই সেট পোস্ট থাকলে আমরা যদি সাবমিট বাটনে ক্লিক করি, দেখেন এখানে কি আসছে? এখানে হ্যালো চলে আসছে। তাহলে আমরা এখান থেকে এটা একটা ডিসিশন নিতে পারি যে না, এখন এই কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি রান হয়ে যায়। আর তাহলে কনস্ট্রাক্টরের মধ্যে যদি আমরা ডেটাবেজে কানেকশন দিয়ে দেই, তাহলে কি হবে? এই প্রত্যেকটা ফাংশনের মধ্যে কিন্তু আমরা সেটাকে ইউজ করতে পারবো, বারবার প্রত্যেকটা ফাংশন এখানে দিয়ে দিব। তাহলে আমরা কনস্ট্রাক্টরের মধ্যে এসে ডেটাবেজ কানেকশনটা দিচ্ছি এভাবে, হোস্ট নেম username password db name। database nameটা কপি করে নিয়ে আসি। host name, username, password।
তাহলে এখানে আমরা কি করলাম দেখেন, আমরা যে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড হতে যাচ্ছি সেই ডেটাবেস সার্ভারের হোস্ট নেম, সেই ডেটাবেস সার্ভার ইউজার নেম, সেই ডেটাবেস সার্ভারের পাসওয়ার্ড এবং ওই ডেটাবেস সার্ভারের মধ্যে আমরা যে ডেটাবেস নিয়ে কাজ করব সেই ডেটাবেসের নেম। এই প্রত্যেকটা ইনফরমেশন আমরা ডিরেক্ট ইউজ করলাম না, আমরা কি করলাম আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, তাই না? ডেটাবেসের নেমটা লোকাল হোস্ট নেমটা আমরা এখানে রেখে দিলাম এই ভেরিয়েবলের মধ্যে। তারপর MySQL i_connect আমরা জানি যে PHP এর ফাংশনের মাধ্যমে আমরা ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড হতে পারি। 3টা প্যারামিটার দিতে হয়, আমরা 4টা মানে দিয়ে দিলাম একবারে একটা ফাংশনে। কি করে দিল, হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডেটাবেস নেম সবগুলো যখন দিয়ে দিলাম সে কানেক্ট করতে পারবে। সো এই ফাংশনটা এই 4টা প্যারামিটার ইউজ করে যদি ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড হতে পারে তাহলে রিটার্ন করবে কি, হ্যাঁ ট্রু না? দেখেন তো কি রিটার্ন করে, আমি দেখতে চাই কিভাবে দেখবো বলেন, দেখেন আমাকে বলেন কি রিটার্ন করে, দেখি দেখে তারপর দেখেন। হ্যাঁ কি রিটার্ন করে এটা আমি একটু, হ্যাঁ একটা অ্যারে রিটার্ন করবে, রাইট, হ্যাঁ একটা অ্যারে রিটার্ন করবে। অ্যারের মধ্যে কি থাকবে, তাই না? ওই ডেটাবেস সার্ভারের যদি কানেক্টেড করতে পারে এই ফাংশনটা, এই প্যারামিটারগুলো ইউজ করে যদি ডেটাবেস সার্ভারের সাথে ওই পার্টিকুলার ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড করতে পারে তাহলে ওই সার্ভারের কিছু ডিটেইলস ইনফরমেশন নিয়ে একটা অ্যারে রিটার্ন করবে। আর যদি করতে না পারে তাহলে একটা ব্ল্যাঙ্ক আসবে। আর হ্যাঁ সো কোন কানেকশন ফেল, হ্যাঁ কোনো একটা ভেরিয়েবলের মধ্যে যখন মান থাকে তখন সেটাকে ভেরিয়েবলটা যদি ট্রু হয় আর না থাকলে কি হয়, ফলস হয়। এই জন্য কি বললাম ইফ, এটা কি ডিবি কানেক্ট, এটাকে কি আছে দেখেন তো, নট আছে কিন্তু। সো এটা কেন, তাহলে ইফ এর মধ্যে যখন এই কন্ডিশনটা ট্রু হবে তখনই তো ভিতরে ঢুকবে, তাই না? তাহলে এই ধরেন এই ফাংশনটা এই প্যারামিটারগুলো ইউজ করে কানেকশন করতে পারলে এই ফাংশনটা কি রিটার্ন করবে, একটা অ্যারে। অর্থাৎ একটা ভেরিয়েবলের মধ্যে অ্যারে থাকা বা মান থাকা মানে হচ্ছে ট্রু। তাহলে এটা কি ট্রু, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে ট্রু আছে না, এটার মধ্যে ট্রু আছে। ট্রুর আগে নট বসায় দিলে কি হয়, ফলস। তাহলে ইফ এখানে কি হয়ে গেল, আলটিমেটলি ফলস। তো ভিতরে ঢুকবে না কিন্তু। এবার মনে করেন যে কোনো কারণে এই প্যারামিটারগুলো ইউজ করে এই ফাংশনটা কানেক্ট করতে পারলো না, তাহলে সে কি রিটার্ন করবে, কিছুই না, এটা ফাঁকা। সো ভেরিয়েবলের মধ্যে ফাঁকা থাকা মানে কি, ফলস। তাহলে এটার মধ্যে কি আছে, ফলস। ফলসের আগে নট বসালে কি হয়, ট্রু। তাহলে এবার এই পুরোটা কি, ট্রু না ফলস, ট্রু। কিন্তু এবার কিন্তু এই কন্ডিশনটা ট্রু হবে কখন, যখন কানেকশন করতে পারবে না, তখন এই ভিতরে ঢুকে বলবে যে কানেকশন ফেল এবং এই কারণে ঘটনা ঘটে নাই, প্রচুর বৃষ্টি ছিল এই জন্য আসতে পারে নাই, নাকি এরকম কিছু একটা বলে দিবে। এখন আর যদি করতে পারে তাহলে তো সিম্পলি হয়ে গেল। তার মানে এতটুকুনের মাধ্যমে আমার কি হয়ে যাবে, ডাটাবেস কানেক্টেড হয়ে যাবে না, হয়ে যাবে। কিন্তু দেখেন আমরা যদি এখানে এলস এর মধ্যে আসি, এভাবে এলস এ বলে দেই যে ইকো, এটা করবো না, আমরা জাস্ট লিখে দিচ্ছি কানেক্টেড। আমরা বলে দিচ্ছি ডিবি কানেক্টেড। তাহলে এবার অ্যাড স্টুডেন্ট এই ফাইলটাকে যদি আমরা রান করাই এবং সাবমিট বাটনে ক্লিক করি তাহলে কি দেখাবে, ডিবি কানেক্টেড দেখানোর কথা না। অ্যাড স্টুডেন্টে আসি, সাবমিটে ক্লিক করলাম, কি দেখাচ্ছে, কানেক্টেড দেখাচ্ছে। কিন্তু শুনুন ভাই, তাহলে ডেটাবেস কানেক্টেড দেখাচ্ছে, তাই না? ডেটাবেস কানেক্টেড আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এটা আমাদের লাগবে না, এটা আননেসেসারি, শুধু জাস্ট দেখলাম, আমরা এতটুকুনি রাখবো। এবার এখানে এসে আমাকে কি করতে হবে, তাহলে একটা কোয়েরি লিখতে হবে। আমার কানেকশন তো হয়ে গেল, প্রত্যেকটা ফাংশনের মধ্যে শুধু কোয়েরি লিখবো। সো আমরা এখানে একটা কোয়েরি লিখি ডেটাবেস ডাটা সেভ করার জন্য। ইনসার্ট ইনটু টেবিলের নাম ভ্যালুস, এই যে সিলেক্ট করলাম এখানে। টেবিল সিলেক্ট করব কেন, ডেটাবেস সিলেক্ট করব শুধু।
টেবিল সিলেক্ট তো করার তো কথা না। এই যে ডেটাবেসটা আমরা একটা প্যারামিটার দিয়ে দিছি, ঠিক আছে, এই একভাবে করা, ওটা তো আমরা আগে প্র্যাকটিস করছিলাম, আস্তে আস্তে আরো স্ট্যান্ডার্ড আসবে, এখনো কিছু না। যখন পিডিও দেখবেন তখন করবেন হায়াল এটা কি, ঠিক আছে, ওটা আরো ইন্টারেস্টিং। ওটা অনেকেই কঠিন বলে, কিন্তু আমার কাছে মনে হয় ওটাই সহজ, সবচেয়ে সহজ এটা পিডিওটা, এবং স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। সো আমরা এখন যে পদ্ধতিতে ডেটাবেজে কানেকশনটা করছি, যখন পিএইচপি তে ফ্রেমওয়ার্ক ছিল না, এটাই ছিল বেস্ট ওয়ে, একবারে 100% মানে পারফেক্ট ডেটাবেজ কানেকশন স্ট্রিং হিসেবে এটাই এস্টাবলিশ ছিল। আর পিডিও আসার পর এটা মার খেয়ে গেছে। এখন তো পিএইচপি 7 এর যে এটা মনে হয় আপনারা জানেন, ওই যে আমি আপনাদের এক মানে ফ্রেন্ড, আপনার নাম কি? জি, আমেনা সিদ্দিকী, ওনার ল্যাপটপের সমস্যা হয়েছিল, জ্যাম্প নিয়ে আসছে, এই মেশিনে কাজ করে, এই মেশিনে কাজ করে, কিন্তু ওনার ল্যাপটপে কাজ করে না। পরে অনেক সব ঠিক আছে দেখলাম, লাস্টে দেখা যাচ্ছে যে মাইএসকিউএল এই ডেটাবেস এর এই মাইএসকিউএল এর যে এটা আর কি, মাইএসকিউএল ফাংশন, মাইএসকিউএল কানেক্ট, এটা আর কি, এটা কিন্তু ডেপ্রিসিয়েট হয়ে গেছে এখন, পিএইচপি 7 এটা যায় না। জ্যাম্পের যে নতুন সার্ভারটা আছে, সেখানে মাইএসকিউএল দিয়ে যদি আপনি কোনো কাজ করেন, তাহলে সেটা কোনো কাজ করবে না। মাইএসকিউএল আই মিনিমাম, মাইএসকিউএল আই অথবা পিডিও, হ্যাঁ পুরনো জ্যাম্পে কাজ করবে, হ্যাঁ হ্যাঁ করবে তো, কেন করবে না? মাইএসকিউএল আইটা পুরনো গুলোতে কাজ করে, নতুন গুলোতেও কাজ করে, কিন্তু মাইএসকিউএল নতুন গুলোতে কাজ করে না। হ্যাঁ পিডিও তো আপনারা পারেনি, তারপর একটু আমরা প্র্যাকটিস করুন ক্লাসে। হ্যাঁ না না না, আমরা পারবো, সমস্যা নেই, একই জিনিস, একই পিডিওতে শুনেন এতটুকুন সেম, এই যে এতটুকুন, এটুকুন শুধু নাই, এটুকুন সেম, ইনফরমেশন গুলো সবই ঠিক আছে, এখানে শুধু একটা এক্সেপশনাল হ্যান্ডেলার দিয়ে ওরা কানেক্টেড করে আর কি, ট্রাই ক্যাচ। আর পিডিও হচ্ছে আমরা ক্লাসের আপডেট কিভাবে তৈরি করি, আর কিছু না বললাম তাহলে দেখানোই হয়ে যাবে না। দেখেন এই কাজটাকে করি, হ্যাঁ দেখবো ইনশাল্লাহ, অবশ্যই দেখবো। পিডিওতে কোডিংটা আমি হয়তো দেখাবো আর কি, শকুল স্যার হয়তো সময় পাবে না, বুঝতে পারছেন? সো এবার এখানে সেভ করলে হবে না, এখানে আমি কোয়েরি লিখলাম, কোয়েরি লিখে ডাটাগুলো সেভ করার চেষ্টা করব। সেভ করলে হয়ে যাওয়ার কথা না? সব তো ঠিক আছে এখন, হ্যাঁ ভ্যালু তো দিতে হবে। সো এটা আপনারা যেটা করেন, এটা ব্রেকিং নিয়ে নেন আর ভ্যালুগুলো দিয়ে দেন, ঠিক আছে? এখন একটা ব্রেক এবং এখানে ভ্যালুগুলো দিয়ে ডাটাগুলো সেভ করেন। এগুলো আমরা আগে করছি না, ওখান থেকে দেখে দেখে কপি করে করে এখানে বসান প্রয়োজনে, ঠিক আছে? আর একটা ব্রেক আমরা